হাই এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে প্রোটোটাইপ ইন জাভাস্ক্রিপ্ট। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। শুধু এটুকুই জানি, অনেক জায়গায় পড়েছি। আর যদি নাও জেনে থাকি তাহলে আজকে জানবো, সমস্যা নাই। তো যে জিনিসটা আমি বলে শুরু করতে চাই সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সময়ের সাথে সাথে সবচেয়ে বেশি ইভলভ হয়েছে। হ্যাঁ, তো আগে যখন আমি বিশেষ করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমি যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা শুরু করি সেটা ব্যাক ইন 2008। সো আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। সো সেই সময়ে জাভাস্ক্রিপ্টকে মানুষ কীভাবে দেখতো সেটাও আমি দেখেছি। সে সময় ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্টকে খুবই তুচ্ছ একটা ল্যাঙ্গুয়েজ বলা হতো, যেটা শুধু একটা ওয়েবের কিছু ইন্টারঅ্যাক্টিভিটির জন্য এটা জানা প্রয়োজন। ঠিক আছে, সো সেই যুগ থেকেও কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ কনসেপ্টটা ছিল, কিন্তু আমি নিজে পার্সোনালি কোনোদিন জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ ঘাটাঘাটি করে দেখিনি, কারণ প্রয়োজন মনে করিনি। সো আমার মতো এরকম অনেক ডেভেলপারই যারা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তাদের একাডেমিক ক্যারিয়ার হোক আর প্রফেশনাল ক্যারিয়ার হোক শুরু করেছে, তারা কিন্তু আসলে জাভাস্ক্রিপ্টকে কখনো এত সিরিয়াসলি নেয়নি। এই কারণে জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ কনসেপ্টও কখনো বোঝার প্রয়োজন মনে করিনি। কিন্তু সময়ের সাথে সাথে জাভাস্ক্রিপ্ট এখন বিশ্বের সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা। ঠিক আছে, সো ব্রাউজার প্রযুক্তিটা যেমন উন্নত হয়েছে, হ্যাঁ, আমরাও এখন নিজেদেরকে এমন একটা ওয়ার্ল্ডে আবিষ্কার করি যেখানে খুবই খুবই রিচ ক্লায়েন্ট সাইড বিহেভিয়ারটা, বা খুবই ভালো একটা ইউএক্স প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু এক্সপেক্ট করে। এটা যদি আমি ফ্রন্ট এন্ডের কথা বলি সেদিক থেকে চিন্তা করলে, আর যদি ব্যাক এন্ডের কথা বলি সেই ক্ষেত্রেও নোড.জেএস-এর কারণে জাভাস্ক্রিপ্টের ব্যাপকতা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। সো নোড.জেএস যেহেতু এখন খুবই পপুলার একটা ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো সেদিক থেকে চিন্তা করলেও আসলে জাভাস্ক্রিপ্টের ব্যাপকতা অনেক, যার কারণে এখন কিন্তু আসলে যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু প্রোটোটাইপকে স্কিপ করে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনই হচ্ছে প্রোটোটাইপ। যে জিনিসটা জাভাস্ক্রিপ্টকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা করেছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোটোটাইপ। ঠিক আছে, সো যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি, সো স্বাভাবিকভাবেই প্রোটোটাইপ নিয়ে আমি বলবই। সো যার কারণে আজকে আমার এই টিউটোরিয়ালটি, আশা করি টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের প্রোটোটাইপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক। অবজেক্ট নিয়ে কাজ না করে জাভাস্ক্রিপ্টে বেশি দূর আগানো যায় না। আমরা জাভাস্ক্রিপ্টে যাই করি তার অলমোস্ট সব কিছুরই ফাউন্ডেশন হলো অবজেক্ট। আমরা জানি জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জাভাস্ক্রিপ্টে ফাংশন ইটসেলফ ইজ আ অবজেক্ট। সো তার মানে জাভাস্ক্রিপ্টে আসলে অবজেক্ট ছাড়া কোনো কিছু কল্পনাই করা যায় না। এই অবজেক্টের সাথেই জড়িয়ে আছে জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ কনসেপ্ট। সো আমি থিওরিটিক্যাল প্রোটোটাইপ কাকে বলে এভাবে শুরু করতে চাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা ইনস্ট্যান্সিয়েট করতে হয় সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তারপরে সেখান থেকে আমরা প্রোটোটাইপ নিজেরাই আবিষ্কার করব। তাতে আমাদের সবার জন্য এক্সাম্পলের মাধ্যমে যাওয়ার কারণে আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের মনেও থাকবে এবং কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো চলুন শুরু করি। জাভাস্ক্রিপ্টে নিউ অবজেক্ট ক্রিয়েট করার সবচেয়ে কমন ওয়ে কি? সবচেয়ে কমন ওয়ে হলো এরকম। ধরলাম পার্সন নামে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেটাকে আমরা এরকম কার্লি ব্রেসেস দিয়ে আমরা অবজেক্ট করতে পারি, একটা অবজেক্ট ডিফাইন করতে পারি। তার মানে এটা হলো একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট, তাই না? তো এখন আমরা যদি এই অবজেক্টে প্রপার্টি অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে করি? সাধারণত আমরা ডট নোটেশন দিয়ে করি, তাই না? যেমন আমরা এরকম করি পার্সন ডট নেম, এরকম করে আমরা ডট নোটেশন দিয়ে প্রপার্টি অ্যাড করি। তো ধরলাম আমরা পার্সন ডট নেম দিলাম জসিম, ঠিক আছে। তারপরে আমরা ধরলাম পার্সন ডট এজ, এটা দিলাম 30। এখন আমি যদি এই অবজেক্টে কোনো মেথড বা ফাংশন অ্যাড করতে চাই তাহলে আমরা সেম ওয়েতেই করতে পারি, কারণ জাভাস্ক্রিপ্টে অবজেক্ট মানে ফাংশন বা মেথড সেটাও কিন্তু আসলে ভ্যারিয়েবলের মতোই কাজ করে, মানে অবজেক্ট সেটা একটা ইটসেলফ। সো আমরা এই অবজেক্টের মধ্যে যদি আমরা কোনো ফাংশন দিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। যেমন ধরলাম এটা একটা পার্সন ছিল, তো ধরলাম আমরা মানুষ তো খাই, সো আমরা ধরলাম পার্সন ডট ইট, এটা একটা ফাংশন। তো সেই ফাংশনটা ধরলাম সিম্পল একটা ফাংশন, এটা ধরলাম কনসোল ডট লগ করে পার্সন ইজ ইটিং। ঠিক আছে, সো এভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম যেখানে নর্মাল ভ্যারিয়েবলও আছে এবং একটা ফাংশনকেও আমি অবজেক্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, সো এরকম আমরা আরেকটা ফাংশন তৈরি করি। আমরা খাই, খাওয়ার পরে কি আসে? ঘুম আসে। সো আমরা ঘুম স্লিপ দিলাম আরেকটা ফাংশন। সো পার্সন ইজ আরেকটা এইখানে দিলাম পার্সন ইজ স্লিপিং। ওকে,
সো আমাদের একটা পার্সন নামে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেখানে বিভিন্ন প্রপার্টি অ্যাড করলাম। এখন আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে এরকম যদি অনেক পার্সন ক্রিয়েট করার প্রয়োজন হয়, তাই না, অনেক অনেক পার্সন ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। তো আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন হয় যে আমরা প্রচুর অবজেক্ট নিয়ে কাজ করি লার্জার অ্যাপ্লিকেশনে। সো ধরেন আমাদের এই পার্সনের জায়গায় আমাদের ইউজার অবজেক্ট নিয়ে কাজ করতে হচ্ছে এবং আমাদেরকে প্রচুর এরকম অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এরকম কেসে আমরা কি করতে পারি যে আমাদেরকে এরকমভাবে প্রতিটা এরকম আলাদা আলাদা করে না করে আমরা জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এরকমভাবে জিনিসটাকে চিন্তা করতে পারি। ধরলাম আমি একটা ফাংশন ডিফাইন করলাম, সেটার নাম দিলাম পার্সন এবং সেখানে আমি দিয়ে দিলাম নেম আর এজ, পাস করে দিলাম এবং তার মধ্যে আমি আগের কোডটা কপি করে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হবে। আগে আমরা এই অবস্থায় ছিলাম, সো আমি পুরো কোডটা কপি করে ফেলি। এবার আমি একটা ফাংশন লিখলাম পার্সন, সেটার মধ্যে আমি আমার আগের কোডটা পেস্ট করে দিলাম। ওকে, সো এই যে নামটা, এটা আমি এবার ভ্যারিয়েবল হিসেবে যেহেতু ফাংশন দিয়েছি, আমি প্যারামিটার হিসেবে ইজিলি পেতে পারি। সো তাহলে এখানে পার্সন ডট নেমের জায়গায় আমি নেম দিয়ে দিলাম আর এজের জায়গায় আমি এজ দিয়ে দিলাম। এটুকু সবার কাছে একদম ক্লিয়ার, তাই না? এবং ফাইনালি যেহেতু আমি একটা ফাংশন দিয়েছি, সো আমি তো একটা অবজেক্ট চাই আসলে। সো আমি ফাইনালি অবজেক্টটাকে এই ফাংশনের মধ্যে থেকে পার্সন অবজেক্টটাকে রিটার্ন করে দিলাম, তাই না? সো এভাবে আমরা ঠিক আগের কাজটাই করলাম, এবার একটা ফাংশনের মধ্যে। ফাংশন ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট আমরা জানি। সো কি হলো, এখন যদি সত্যি কথা বলতে আমরা যদি ফাংশনটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই, ধরলাম লেট পি ইজ ইকুয়াল টু এটা, এবং আমি যদি কনসোল ডট ডিআইআর না, লক করলেই হবে না, লক করলে এটা একটা হয়ে যাবে, ফাংশন বডিটা দেখিয়ে দিবে। সো আমি জাস্ট কনসোল ডট ডিআইআর করছি, কনসোল ডট লগ এর একটু অ্যাডভান্সড ভার্সন। সো সেটাতে আমি এই পিটাকে দিয়ে দিলাম। সো কি হলো, এই যে আমি একটা অবজেক্ট পাচ্ছি। সো ফাংশন আসলে কিছুই না, ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আরেক ধরনের অবজেক্ট, এরকমই একটা অবজেক্ট যেরকম পার্সন একটা অবজেক্ট। সো আমরা এইভাবেও তাহলে অবজেক্ট ক্রিয়েট করতে পারলাম। তো এখন যখনই আমরা তো পার্সন, মানে এই যে পার্সন জিনিসটা, হ্যাঁ, এই পার্সন অবজেক্টটা, এই পার্সনের বিহেভিয়ার, মানে বিভিন্ন ধরনের প্রপার্টি এবং সবকিছু আমরা একটা ফাংশনের মধ্যে নিয়ে গেছি। এখন যদি আমরা একজন সত্যিকারের পার্সন ক্রিয়েট করতে চাই বা পার্সন অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা আসলে কি করব? ধরলাম আমাদের পার্সনের নাম হচ্ছে সাকিব, পার্সনের নাম হচ্ছে সাকিব, এবং তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি পার্সন, এবং আমরা এইভাবে দিয়ে দিলাম, পাস করে দিলাম সাকিব, এবং আমাদের আরেকটা পাঠাতে হবে এজ। সো ধরলাম আমরা 35 পাঠালাম। সো এইভাবে যখন আমরা পাঠাচ্ছি তখন আমরা সাকিব নামে একটা নতুন পার্সন ক্রিয়েট করছি। আবার যদি আমরা এরকমভাবে এখানে আরেকটা করি তামিম, সো এখানে তামিম নামে আমরা আরেকটা পার্সন তৈরি করছি। সো এখন পর্যন্ত নতুন কিছুই আসলে, সরি এখানে কি ভুল করলাম, পার্সন ইজ নট ডিফাইন্ড, এখানে আমি লেট পি দিয়েছি, প্রয়োজন নাই। এখানে পার্সন ডট স্লিপ, পার্সন ডট নেম এরকম করে লেখা ছিল। সো এটা তো আসলে হ্যাঁ ঠিকই তো ছিল, রিটার্ন পার্সন সবই ঠিক আছে এখন। সো তো আমি কিছু যেহেতু কনসোল ডট লক করিনি, সো আসলে এখানে কিছু দেখাচ্ছে না। বাট এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে আমাদের কাছে নতুন কিছু নাই। আমি জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করা দেখালাম এবং আমি ফাংশনের মধ্যে থেকে একটা অবজেক্ট রিটার্ন করে দিলাম, এবং এই অবজেক্টটাকে কাজে লাগিয়ে আমি একদম রিয়েল লাইফ অবজেক্ট তৈরি করছি একজন মানুষ। সেরকম আমি অনেক মানুষ তৈরি করতে পারি, তাই না? কিন্তু এখানে কি কোনো প্রবলেম আপনারা গেস করতে পারছেন? ওয়েল, যখন আমাদের এখানে 2টা পার্সন আছে তখন এটা তেমন কোনো বিগ ডিল না, কিন্তু লার্জার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এত অবজেক্ট ক্রিয়েট করলে ভরে যাবে। সো যদি এরকম অসংখ্য পার্সন থাকে এবং প্রত্যেকে যদি এরকম একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনে, যদি অনেক লার্জ অ্যাপ্লিকেশন হয়, তাহলে কিন্তু সেটা আসলে একটা এফেক্ট করবে পারফরমেন্সে, ঠিক আছে? সো এটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো মেথডগুলো যেগুলো শেয়ার করা যায়, হ্যাঁ, মানে এখানে কোন কোন মেথড শেয়ার করা যায়, যেমন সাকিব এবং তামিম দুজনেই কিন্তু এই 2টা মেথড শেয়ার করছে, ইট এবং স্লিপ, ঠিক আছে? সো যে মেথডগুলো শেয়ার করা যায় সেটাকে যদি আমরা আলাদা করে একটা কমন অবজেক্ট হিসাবে আলাদা করে বের করে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা যখন এটা ক্রিয়েট করব তখন আমরা ওইটাকে রেফার করতে পারবো। লাইক যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু বোধ ক্ষেত্রে 2বার করে আমরা সবকিছু ক্রিয়েট করছি, সো সেটা না করে আমরা যেটা করতে পারি
উপরে আমি একটা নতুন নিলাম, কনস্ট্যান্ট নিলাম, ধরলাম এটার নাম দিলাম পার্সন মেথডস, এবং সেটার মধ্যে আমি সেটা একটা অবজেক্ট, সেটার মধ্যে আমি এই শেয়ার করছে যে কমন যে দুইটা মেথড, এই দুইটা মেথডকে আমি এটার মধ্যে নিয়ে গেলাম। তো এটার মধ্যে যখন আমি নিয়ে যাচ্ছি তখন তো আমার আসলে এভাবে লেখার দরকার নাই, আমি পার্সন ডট এভাবে লেখার দরকার নাই, আমি ডাইরেক্ট ইট ফাংশন এভাবে লিখলাম, এখানেও তাই স্লিপ এভাবে লিখলাম। আর সেক্ষেত্রে এখানে কমা দিতে হবে কারণ অবজেক্টের প্রপার্টিগুলোর মধ্যে তো কমা হয়। সো ভুল করেছি, এখানে সেমিকলন দিয়েছি এই। সো তাহলে কি হলো, দুইটা মেথড, মানে আমি একটা নতুন অবজেক্ট তৈরি করলাম এবং মেথডগুলোকে আমি ওই অবজেক্টের মধ্যে নিয়ে চলে গেলাম। সো এখন আমি কি করতে পারবো, এই জায়গাটাতে আমি এই অবজেক্ট থেকে রেফার করতে পারবো। এখন আমরা জানি যে অবজেক্ট থেকে আমরা যখন রেফারেন্স করি তখন কিন্তু আসলে আবার নতুন করে ক্রিয়েট হচ্ছে না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু নতুন করে ক্রিয়েট হবে না। তখন আমি জাস্ট এই জিনিসগুলোকে আসলে এই ফাংশনগুলোকে আমি জাস্ট এখানে রেফার করতে পারবো, নিয়ে আসতে পারবো। রাইট, তাহলে আমি রিপ্লেস করে দিই আগে যা ছিল আমাদের। সো আগে কি ছিল, আগে আমাদের এখানে পার্সন ডট ইট বলে একটা ফাংশন ছিল, সেই জায়গাটাতে আমি এখন পার্সন মেথডস থেকে যে ইটটা সেটাকে রেফার করে দিলাম, এবং একইভাবে স্লিপ যেটা সেটাকেও আমি পার্সন মেথডসের স্লিপ দিয়ে রিপ্লেস করে দিলাম। মানে এইটাকে আমি এখন রেফার করছি, এই পার্সন মেথডস ডট স্লিপ এটাকে আমি রেফার করছি। তো তাতে এখন কি হচ্ছে, এখন আমি যত মানুষই তৈরি করি না কেন এরকম, আমার এই জিনিসগুলো আসলে একই, এই ইট একই স্লিপ এটা এই জিনিসটা নিয়ে আসছে। সো এই জিনিসটা আসলে একটাই থাকছে, বারবার ক্রিয়েট হচ্ছে না। তো তাহলে মেমোরিতে অনেকটা জায়গা বাঁচলো। এখন আমরা বারবার আর যেহেতু এই মেথডগুলো ক্রিয়েট করছি না, তাহলে তো সব প্রবলেমই সলভ হয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে এখনো একটা প্রবলেম রয়ে গেছে। আপনারা কি ধরতে পারছেন কি প্রবলেম? এই যে আমরা যদি আমরা এই জায়গাটাতে আর একটা মেথড আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়, লাইক ধরলাম প্লে, এরকম একটা মেথড। সো তাহলে সেক্ষেত্রে ধরলাম এটা প্লেইং, এরকম যদি এখানে করতে হয় তাহলে আমাদেরকে এখানেও সেটাকে আবার রেফার করতে হবে, রাইট? প্লে পার্সন মেথড ডট প্লে। সো তার মানে কি, এখানে একবার করতে হচ্ছে, এখানে একবার করতে হচ্ছে, যেটা একটু কাম্বারসাম। কারণ আমি তো পার্সন অবজেক্টের মধ্যেই আছি, আমাকে যদি এরকম আরেকটা অবজেক্ট এখানে একবার ক্রিয়েট করে আসতে হয়, এখানে এসে আবার সেটাকে রেফার করতে হয়, এটা ডেফিনেটলি আসলে কোনো ভালো ওয়ে না, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা চাই না, আমরা চাই পার্সন যেন সবসময় পার্সন মেথডসে যা যা মেথড আছে যখন যেটা খুশি সে অটোমেটিক্যালি রেফারেন্স করতে পারবে। সো এটা করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের একটা ফিচার ইউজ করব, যেটা হলো অবজেক্ট ডট ক্রিয়েট। আমরা এর আগে ফাংশন দিয়ে অবজেক্টকে ক্রিয়েট করেছিলাম, এবার আমরা অবজেক্ট ডট ক্রিয়েট আরেকটা মেথডে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। অবজেক্ট ডট ক্রিয়েট যদি না জেনে থাকেন ভয়ের কিছু নাই, আমি এক্সপ্লেইন করব। সো আসেন অবজেক্ট ডট ক্রিয়েট আসলে কিভাবে কাজ করে সেটা আগে বুঝে আসি। সো আমি আমার এক্সিস্টিং কোডটাকে কমেন্ট আউট করি, অবজেক্ট ডট ক্রিয়েট কিভাবে কাজ করে সেটা বুঝি আগে। সেটা বোঝার জন্য ধরি আমরা একটা নতুন একটা অবজেক্ট, সিম্পলি একটা অবজেক্ট চিন্তা করি, ধরলাম ক্যাপ্টেন, সেখানে নেম ধরলাম আমি মাশরাফি, এজ হচ্ছে ধরলাম 36, আর কান্ট্রি ধরলাম বাংলাদেশ। এবার নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি প্লেয়ার, সেখানে আমি লিখছি অবজেক্ট ডট ক্রিয়েট এই ক্যাপ্টেন। সো কি করলাম আমি আসলে এখানে, আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম, প্লেয়ার নামে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম অন দ্য বেসিস অফ ক্যাপ্টেন। মানে এই ক্যাপ্টেনকে ইউজ করে, এই অবজেক্টটাকে ইউজ করে আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম, এটাই হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট। সো এটাতে আসলে কিভাবে জিনিসটা আসলে কাজ করছে, আমরা যদি এই যে অবজেক্ট ডট ক্রিয়েট করেছি না, আমরা যদি এখন এই প্লেয়ারকে কনসোল ডট লগ করি, কি পাই আমরা একটা ব্ল্যাঙ্ক ফাংশন পাচ্ছি, মানে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট পাচ্ছি। তার মানে প্লেয়ারের মধ্যে কিছু নাই, কিন্তু আমি বলছি যে আমি প্লেয়ারকে তৈরি করেছি ক্যাপ্টেনের মাধ্যমে। তাহলে এটা করে আমার লাভ কি হলো, আমি তো একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট পাচ্ছি। এইটা ব্ল্যাঙ্ক ঠিক আছে, কিন্তু আমি যদি প্লেয়ার ডট, এটা কিন্তু একটা সেপারেট অবজেক্ট, প্লেয়ার ডট নেম লিখি, আমি কিন্তু আউটপুট পাচ্ছি মাশরাফি, কিন্তু প্লেয়ার কিন্তু একটু আগে দেখলাম ব্ল্যাঙ্ক।
কিন্তু যখনই প্লেয়ারের প্রপার্টি আমি নেম দিচ্ছি তখন সে আবার পেয়ে যাচ্ছে। যদি আমি প্লেয়ার এজ দিই তাহলে আমি পেয়ে যাব। সো এখানে যত প্রপার্টি আছে না কেন সব কিছুই আমি প্লেয়ার দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমি চাইল্ড দিয়ে প্যারেন্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারছি। কিভাবে করতে পারছি? আমার তো প্লেয়ার তো আসলে ব্ল্যাঙ্ক, কিভাবে হচ্ছে জিনিসটা? সো এটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েটের বিহেভিয়ার। জাভাস্ক্রিপ্ট যেটা দেখে সেটা হচ্ছে যখনই আমি অবজেক্ট ডট ক্রিয়েট করছি, জাভাস্ক্রিপ্ট তো জানে যে আমার এই ভদ্রলোক, এই চাইল্ডটা তার প্যারেন্ট, এই ক্যাপ্টেন হচ্ছে তার প্যারেন্ট, সে আসলে এটার মাধ্যমে তৈরি হয়েছে, সেটা জাভাস্ক্রিপ্ট জানে। সো সে কি করে, ফার্স্টে সে দেখে যখন আমি প্লেয়ার ডট এজ লিখছি, সে দেখে যে প্লেয়ারের মধ্যে কি এজ আছে কিনা। সে দেখছে যে না, প্লেয়ার তো ব্ল্যাঙ্ক, প্লেয়ারের মধ্যে এজ নাই। তাহলে সে তো জানে তার প্যারেন্টকে, সে জানে তার প্যারেন্ট হচ্ছে ক্যাপ্টেন। সে তাহলে ক্যাপ্টেনের মধ্যে খুঁজবে যে ক্যাপ্টেনের মধ্যে ডট এজ আছে কিনা, এই যে এজ আছে। সো তাহলে সে ডিফল্ট হিসাবে প্যারেন্টের এজকে দেখিয়ে দিবে। তার মানে জাভাস্ক্রিপ্ট একটু এক্সট্রা স্মার্ট, এবং এই এক্সট্রা স্মার্টনেসটা প্রোগ্রামারের লাইফ ইজি করার জন্য করা হয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ আমরা কিন্তু আনপ্রেডিক্টেবল একটা বিহেভিয়ার পাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আরে তুমি ভাই প্লেয়ার প্রিন্ট করলে তুমি আসো ব্ল্যাঙ্ক, কিন্তু যখন তোমাকে আমি অ্যাক্সেস করতে যাই তখন তোমাকে পাই, এরকম অদ্ভুত বিহেভিয়ার কেন? সো কিছু করার নাই, এটাই হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েটের বিহেভিয়ার। কিন্তু সে কাজটা কিভাবে করে, সেই কাজটা সে আসলে করলো কিভাবে, সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই না? সো এটা বেসিক্যালি সে করে হচ্ছে প্রোটোটাইপের কারণে। এই জিনিসটা করতে পারেই সে প্রোটোটাইপের কারণে। আমি শুধু এইটুকু বলছি এখন, এই জিনিসটা সে করতে পারে প্রোটোটাইপের কারণে। সো তার মানে আমি যেহেতু এখানে এরকমভাবে এই যে অবজেক্ট ডট ক্রিয়েটের যে বিহেভিয়ারটুকু আমরা এখন পর্যন্ত বুঝলাম, যে আমি যদি একটা চাইল্ড প্যারেন্টের মাধ্যমে তৈরি করি তাহলে চাইল্ড প্যারেন্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো সেটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু এখনো প্রোটোটাইপ জানি না, আমি শুধু ইন্ট্রোডিউস করেছি প্রোটোটাইপের নামটা, কিভাবে কাজ করে বলবো। আমি আমার আগের এক্সাম্পলে ফেরত চাই। আমি এখন অবজেক্ট ডট ক্রিয়েটের যে বিহেভিয়ারটা দেখলাম, সেই বিহেভিয়ারটাকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামটাকে ঠিক করবো। আমি বলেছিলাম 2 জায়গায় হচ্ছিল, সেটাকে আমি এখন ঠিক করব। কিভাবে ঠিক করব? আমি এই যে আমার লেট পারসন, এটাকে আমি ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট লিখেছিলাম, তাই না? ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এটা একটা ভ্যালু, একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট দিয়ে দিয়েছিলাম। সেটা না করে আমি যদি এখন এখানে এই যে একটু আগে যেটা দেখলাম অবজেক্ট ডট ক্রিয়েট এভাবে লিখি, এবং সেটা ক্রিয়েট হয়েছে আমি ধরে নিই এইটা হচ্ছে তার প্যারেন্ট অবজেক্ট, এটা দিয়ে দিই, তাহলে আমি কি আশা করতে পারি? এখন যদি আমি ধরলাম এই অংশগুলো নাই, এই নিচের অংশগুলো নাই, আমি যদি এই জায়গাটায় কনসোল ডট লগ করি, পার্সন করি, কনসোল ডট লগ পার্সন, আমি কিন্তু ব্ল্যাঙ্ক পাবো। এই যে ব্ল্যাঙ্ক পাচ্ছি, ঠিক আছে? 2বার কেন আসছে পরে বলছি। আমি কিন্তু আসলে মানে এটা কিন্তু সে ব্ল্যাঙ্ক পাচ্ছি। কিন্তু আবার একইভাবে পার্সন ডট নেম এজ যেগুলো আমি অ্যাসাইন করে দিলাম, কারণ এই প্রপার্টিগুলো তার প্যারেন্টে নাই, কিন্তু পার্সন ডট ইট যেটা, হ্যাঁ, সেই ইটটা কিন্তু সে অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা। এইভাবে কিন্তু তাকে পার্সন মেথডস ডট ইট এভাবে বলার কিন্তু প্রয়োজন নাই আসলে। এর একটু আগে আমি যেটা আমরা দেখলাম। সো এগুলোর কিন্তু আসলে প্রয়োজন নাই, এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, তাই না? বাদ দিয়ে আমরা এই যে এখানে যখন আমি এই অবজেক্টগুলো ক্রিয়েট করেছি, আমি কিন্তু এখানে তাহলে সাকিব ডট প্লে এটা যদি কল করে দেই, ইট শুড ওয়ার্ক, তাই না? এই যে পার্সন ইজ প্লেইং, আমি যদি তামিমের নিচেও একইভাবে এরকম করে লিখি, ধরলাম তামিমের নিচে এখানে তামিম ডট প্লে, তাহলেও কিন্তু কাজ করছে। এটা আমি একটু আগে যে অবজেক্ট ডট ক্রিয়েটের বিহেভিয়ার বুঝলাম, যেহেতু আমি পার্সন মেথডস হচ্ছে আমার প্যারেন্ট, সেই প্যারেন্টের প্রপার্টিগুলোকে চাইল্ড দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি, সো যার কারণে আমি প্লেকে অ্যাক্সেস করতে পারছি, তাই না? সো তাহলে আমাদের একটু আগে যে প্রবলেমটা ছিল যে 2 জায়গায় লিখতে হতো, সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের এই কোডটাকে আরও ইমপ্রুভ করার ওয়ে আছে, অ্যান্ড মজাটা এখান থেকেই স্টার্ট হবে। এতক্ষণ যা বললাম সেটা ছিল ওয়ার্ম আপ। সো আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা কিন্তু প্রোগ্রামিংয়ের খুবই পরিচিত একটা প্যাটার্ন, যে আমরা প্যারেন্ট থেকে কিছু প্রপার্টি শেয়ার করি চাইল্ডের কাছে সব প্রপার্টি অ্যাভেলেবল থাকে, আবার চাইল্ড নিজেও নিজের মতো প্রপার্টি অ্যাড করে নিতে পারে। কিন্তু এই সিম্পল প্যাটার্নটার জন্য আমাকে আলাদা একটা অবজেক্ট মেনটেন করতে হচ্ছে আউটসাইড অফ দ্যাট অবজেক্ট, মানে এই পার্সনের বাইরে আমাকে আরেকটা অবজেক্টের কিন্তু অ্যাসিস্ট্যান্স নিতে হচ্ছে, তাই না? তো এই ব্যাপারটাও একটু কেমন জানি না,
বিল্ট ইন কিছু তো একটা থাকার কথা, যে জাভাস্ক্রিপ্টের মতো এত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, সেখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে গিয়ে যদি আমাকে এরকম আরেকটা অবজেক্টের রেফারেন্স ইউজ করে চলতে হয়, তাহলে তো আমার বড় প্রোগ্রামে তো আমাকে তাহলে খবর হয়ে যাবে আমার। ডেফিনেটলি বিল্ট ইন কিছু একটা থাকা উচিত। ঠিক আছে, এই অপশনটা কি জাভাস্ক্রিপ্টের নাই? আছে। এইখানেই প্রোটোটাইপের প্রয়োজন। সো প্রোটোটাইপ কি জিনিস সেটা এখন আমরা বুঝবো। থিওরিটিক্যাল ডেফিনেশন এসব না বলে আমরা আগে এক্সাম্পল দেখি। আমি আবারও আমার এই সব কিছু কমেন্ট আউট করে দিলাম। আমরা একটা সিম্পল ফাংশন চিন্তা করি, টেস্ট। ঠিক আছে, এটা কিছুই করে না, কিন্তু আমরা যদি, এটা কিন্তু ব্ল্যাঙ্ক একটা ফাংশন, কিচ্ছু নাই এটার মধ্যে। ফাংশন আমরা জানি একটা অবজেক্ট। আমি যদি এটা তো কিছুই করে না, কিন্তু আমি যদি এখানে console.log test.prototype এটা লিখি, আমি কিন্তু একটা কিছু পাচ্ছি। কি পাচ্ছি সেটা পরের কথা, আমি কিন্তু একটা কিছু পাচ্ছি। আমি একটা ব্ল্যাঙ্ক ফাংশন করেছিলাম যেটা ইটসেলফ ইজ আ অবজেক্ট। যখন আমি এটাকে console.log করছি, করে আমি যদি প্রোটোটাইপ বাদ দেই, শুধু টেস্টকে যদি আমি console.log করি, তাহলে আমি console.log করলে আমি দেখতে পাচ্ছি না, আমি dir দিয়ে দেখি, এই যে আমি এটার বডিটা পেলাম। এটার মধ্যে আমরা প্রোটোটাইপ বলে একটা প্রপার্টি দেখতে পাচ্ছি, তাই না? সো যার কারণে test.prototype দিলে আমি কনস্ট্রাক্টর এফ এটা দেখতে পাচ্ছিলাম, তাই না? সো প্রোটোটাইপ আসলে কিছুই না। প্রোটোটাইপ তার মানে আমি যদি যেটুকু দেখলাম এখান থেকে যদি আমরা প্রোটোটাইপকে ডিফাইন করি, এর বাইরে আসলে প্রোটোটাইপ কিছু না। অনেকে অনেক জটিলভাবে প্রোটোটাইপকে রিপ্রেজেন্ট করে, অনেক কিছু বলে, বাট আমরা কিন্তু জাস্ট 2টা বা 3টা ওয়েতে অবজেক্ট ক্রিয়েশন করতে গিয়েই আমরা প্রোটোটাইপকে ইন্ট্রোডিউস করেছি। এটা জাস্ট জাভাস্ক্রিপ্টের যে সাকিব.নেম, সাকিব.এজ এরকম সিম্পল প্রপার্টির মতোই প্রোটোটাইপ হচ্ছে একটা সিম্পল একটা প্রপার্টি অফ এ ফাংশন, যেটা কোনো একটা অবজেক্টকে পয়েন্ট করে, তাই না? আমরা আবার দেখব ব্যাপারটা কিন্তু তার আগে বলে নেই, প্রোটোটাইপ আর কিছুই না, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি ফাংশনের একটা প্রপার্টি, জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফাংশনের একটা প্রপার্টি, যেটা আসলে একটা অবজেক্টকে পয়েন্ট করে। সো যদি আপনাদেরকে ইন্টারভিউতেও কোশ্চেন করা হয় যে প্রোটোটাইপ কি, প্রোটোটাইপের ডেফিনেশন দিতে বলা হয়, তাহলে আপনারা সিম্পলি এটাই বলে দিতে পারবেন যে প্রোটোটাইপ হলো জাভাস্ক্রিপ্টের যে কোনো ফাংশন, জাভাস্ক্রিপ্টের আমি যে কোনো ফাংশন লিখি না কেন, সেটার একটা প্রপার্টি যেটা একটা অবজেক্টকে পয়েন্ট করে। দ্যাটস ইট। এটাই হচ্ছে প্রোটোটাইপের ডেসক্রিপশন বা প্রোটোটাইপের ডেফিনেশন। ওকে, ক্লিয়ার? সো আমরা এক্সাম্পল দিতে দিতে প্রোটোটাইপের একটা ডেফিনেশন নিজেরাই নিচে তৈরি করে ফেললাম, রাইট? এখন আমরা আরেকটু ডিটেলে যাব। সো আমি আমার এই জিনিসটা মুছে দিলাম, আমি আবার আমার আগের এক্সাম্পলে ফেরত গেলাম। আমরা একটু আগে object.create-এর মাধ্যমে কি জেনেছি, যে object.create করার সময় আমার যে প্যারেন্ট, এই যে পার্সন মেথড যেমন এখানে, সেই প্যারেন্টের সমস্ত প্রপার্টিগুলো আমি পেয়ে যাই, আমার চাইল্ড অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, যদি চাইল্ডে সেটাকে অ্যাসাইন করতে হয় না আলাদা করে। সো আমার এখানে কি প্রবলেম ছিল, যে আমার একটা সেপারেট পার্সন একটা অবজেক্ট, আমার এই শেয়ারেবল মানে যে জিনিসগুলো শেয়ার করব সেই মেথডগুলোকে আমাকে আলাদা একটা অবজেক্টে নিতে হয়েছিল। ওয়াই নট, আমি একটু আগে কি বললাম, যে আমার যে পার্সন ফাংশন তার একটা প্রোটোটাইপ বলে একটা অবজেক্ট কিন্তু আছে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়েছে আমাদেরকে প্রোটোটাইপ বলে একটা অবজেক্ট, যে ভাই তুমি প্রোটোটাইপ বলে একটা জিনিস কিন্তু পাচ্ছ, আমি তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি প্রোটোটাইপ। সো আমি যেটা এখন করতে চাই, যেটুকু আমরা জানি এর বেশি চিন্তা করবেন না, এইটুকুই, যেটুকু আমি বলে রেখেছি এটুকুই ভাবতে থাকেন। আমি এই যে আমাদের গোল কি, আমাদের গোল হচ্ছে আমরা এই পার্সন মেথড থেকে বেরোয় আসতে চাই। আমি চাই আমার পার্সনের দুনিয়ার মধ্যেই আমি থাকবো। ঠিক আছে, পার্সনের যা যা আছে বিল্ট ইন সব কিছু ইউজ করে আমি করতে চাই, আমার নিজের এরকম একটা আলাদা অবজেক্ট করতে চাই না। আমি যেটা করব, এর ভিতর এই যে পার্সন মেথডস, এই পুরো জিনিসটাকে আমি এটার যে এটা পুরাটাকে নিলাম, এটা মুছে দিলাম, এবং আমি জানি এই পার্সনের একটা প্রোটোটাইপ বলে একটা প্রপার্টি আছে, আমি ওই জিনিসটাকে যেটা একটু আগে কপি করলাম, ওই সবগুলোকে আমি পার্সন ডট প্রোটোটাইপের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে পার্সন মেথডস ডট ডিফাইন বলছে, আচ্ছা কারণ হচ্ছে আমি অবজেক্ট ডট ক্রিয়েট দিয়েছিলাম পার্সন ডট মেথডস। সো এখন কি হবে, আমি যেহেতু এটাকে পার্সন ডট প্রোটোটাইপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমার এখানে কি হবে, পার্সন ডট মেথডসের জায়গায় পার্সন ডট প্রোটোটাইপ। এখন প্যারেন্টকে জাস্ট সিম্পলি চিন্তা করেন, আগের বারে পার্সন মেথডসের জায়গায় আমি জাস্ট নামটাই ধরে নেন চেঞ্জ করে দিয়েছি পার্সন ডট প্রোটোটাইপ, কিন্তু পার্সন ডট প্রোটোটাইপ পার্সনের নিজেরই একটা জিনিস, তার মধ্যেই আমি এই জিনিসটাকে দিয়ে দিলাম। ক্লিয়ার? সো তাহলে আমি এখন
এভাবে লিখে দিতে পারি। তাহলে কি হচ্ছে, পার্সন ডট প্রোটোটাইপ কিন্তু নিজেরই একটা জিনিস, তার মধ্যেই আমি আগের জিনিসগুলোকে দিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু এখন এই মেথডগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে অবজেক্ট ডট ক্রিয়েটের ফর্মুলা অনুযায়ী আমরা জানি কি, এর মধ্যে প্যারেন্ট যা আছে সেই প্যারেন্টের সব কিছুকে আমি এই চাইল্ড যে, হ্যাঁ প্যারেন্ট এর চাইল্ডকে, এর চাইল্ড হচ্ছে এই স্মল পার্সন। সো তাহলে আমি কিন্তু একইভাবে এখানেও এই যে যখন সাকিব ক্রিয়েট করেছি, আমি কিন্তু এখনো তামিম ডট প্লে দিলে বা সাকিব ডট প্লে দিলে সেই পার্সন ডট প্লেইং কাজ করছে। যদি এখানে সাকিবের এখানেও দেই সাকিব ডট প্লে, তাহলে কিন্তু কাজ করছে। তার মানে আগের বারের থেকে আমরা যেটা অ্যাডভান্সড হইলাম সেটা হচ্ছে প্রোটোটাইপকে ব্যবহার করে। আমি বলেছিলাম প্রোটোটাইপ আর কিচ্ছু না, প্রোটোটাইপ হচ্ছে ফাংশনের একটা বিল্ট ইন প্রপার্টি যেটা জাভাস্ক্রিপ্ট আমাদেরকে দেয়। সেই প্রোটোটাইপের মধ্যে আমি যে যে জিনিসগুলো আসলে আমার শেয়ার করা প্রয়োজন, সেই শেয়ার করার জিনিসগুলো যেটা কমন, সেই জিনিসটাকে আমি রেখে দিতে পারি এবং সেটার মাধ্যমে আমি কল করে আমি কিন্তু আউটপুট একই পাচ্ছি। ঠিক আছে, সো এই যে এত দূর আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, এটার কারণ হচ্ছে একটা স্টোরি যেন আপনাদের যেন মনে থাকে। হয়তো একটা সার্টেন টাইম পরে এই জিনিসটা বোঝার পরে আরো কয়েকবার প্র্যাকটিস করার পরে আপনারা যখন প্রোটোটাইপ বুঝে যাবেন, হ্যাঁ সামারিটা তো বুঝতেই পারলেন। আমি একদম শুরুতে আমার টিউটোরিয়ালের শুরুতেই বলতে পারতাম যে যে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনের প্রোটোটাইপ বলে একটা প্রপার্টি আছে, সেই প্রোটোটাইপের মধ্যে আমি যাই লিখবো সেটাই হচ্ছে আমি চাইল্ডে পেয়ে যাবো, এটা কিন্তু আমি বলতে পারতাম শুরুতে। কিন্তু তাতে আপনারা কনটেক্সটটা বুঝতে পারতেন না যে প্রোটোটাইপের কেন আমরা প্রোটোটাইপটা প্রয়োজন সেটা বুঝতে পারতেন না। বাট এখন আপনারা বুঝতে পারছেন যে প্রোটোটাইপের আসলে কতটা ভ্যালু আছে। প্রোটোটাইপ থাকার কারণে আমরা আসলে, যেহেতু জাভাস্ক্রিপ্টকে এই জন্য কিন্তু প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রোটোটাইপ কিন্তু কোনো নতুন ফিচার না, কোনো মডার্ন জাভাস্ক্রিপ্টের ফিচার না। জাভাস্ক্রিপ্টের একদম ইনসেপশন থেকে প্রোটোটাইপ ছিল। জাভাস্ক্রিপ্ট ইজ বেসড অন প্রোটোটাইপ। কিন্তু সি বা জাভা বা এরকম যেগুলো ল্যাঙ্গুয়েজ আমরা একাডেমিক লাইফে পড়াশোনা করে আসি বা যারা সিএসসিতে পড়ে, যারা পড়ে আসে, তারা কিন্তু এরকম প্রোটোটাইপের সাথে পরিচিত না। Those are not prototype based language, those are class based language. আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি ক্লাস শব্দটাও ইন্ট্রোডিউস করে ফেলেছি। সো এই যে এতক্ষণ আমি যে জিনিসগুলো বললাম, ক্লাস কিন্তু এভাবেই কাজ করে। যারা অন্য প্রোগ্রামিং সি বা জাভা এগুলো থেকে এসছেন, হ্যাঁ ইনফ্যাক্ট পিএইচপি থেকেও যদি আসেন, পিএইচপিতেও তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড, সেখানেও ক্লাস আছে। সো আপনারা জানেন যে আসলে ক্লাস কিন্তু এভাবেই কাজ করে। আমরা কিন্তু এই যে ঘুরিয়ে পেঁচিয়ে যে কাজগুলো করলাম, এটা কিন্তু জাস্ট সিম্পলি ক্লাসেরই কাজ। হ্যাঁ, সো সেই কাজটা জাভাস্ক্রিপ্টে কিন্তু বাই ডিফল্ট ক্লাস নাই। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যেটা আসলে যেটার মধ্যে ক্লাস বলে কিছু নাই, ছিল না। সো যার কারণে কি করতো, জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপের মাধ্যমে তার প্যারেন্টের প্রপার্টিগুলোকে চাইল্ডের মধ্যে ইনহেরিট করতো। ঠিক আছে, যেটাকে আমরা ইনহেরিটেন্স বলি। যে ইনহেরিটেন্স মানে কি, ইনহেরিট করা মানে কি, আমার ফাদারের থেকে কিছু জেনেটিক বৈশিষ্ট্য আমি ইনহেরিট করেছি। ঠিক আছে, তার যদি কোনো জেনেটিক্যাল কোনো বৈশিষ্ট্য থাকে, সেই জিনিসগুলো অনেক কিছুই আমার মধ্যে আমি নিয়ে এসেছি, সেই সেম জিনিসটাকেই বলা হয় ইনহেরিটেন্স। কিন্তু জাভাস্ক্রিপ্ট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্সটা হয় ক্লাসের মাধ্যমে, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই ইনহেরিটেন্সটা হয় প্রোটোটাইপের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট এখানে। সো এই কারণে প্রোটোটাইপ ইজ এ হিউজ টপিক। প্রোটোটাইপ খুবই সিম্পল একটা জিনিস। প্রোটোটাইপ আর কিছুই না, এটা হচ্ছে ফাংশনের বা অবজেক্ট মানে জাভাস্ক্রিপ্টের ফাংশনের একটা প্রপার্টি, যেটা আসলে কি করে, জাস্ট ইনহেরিটেন্সে হেল্প করে। যে আমার এই প্রোটোটাইপের মধ্যে আমি যা রাখবো, ওই মানে ওই অবজেক্টটাকে থেকে যদি আমি আরেকটা ছোট অবজেক্ট তৈরি করি, মানে একটা চাইল্ড অবজেক্ট তৈরি করি, তাহলে সেই চাইল্ড এই প্রোটোটাইপের মধ্যে যা আছে সেগুলোকে ইনহেরিট করে নিয়ে চলে আসবে। ব্যাপারটা কিন্তু তাই। দেখেন, এই যে পার্সন হচ্ছে একটা অবজেক্ট বা ফাংশন, সে তার যে প্রোটোটাইপ তার মধ্যে যা যা ছিল, এই ভদ্রলোক যে চাইল্ড, সে হচ্ছে কি করছে, এই যে প্যারেন্ট যে পার্সন ডট প্রোটোটাইপ, তার সমস্ত বৈশিষ্ট্য, মেথড, এখানে শুধু মেথড আছে, যদি এখানে আরো কিছু প্রপার্টি থাকতো সেগুলোকেও সে একইভাবেই ইনহেরিট করে নিয়ে আসতো। সো তার কাছে অটোমেটিক চলে যাচ্ছে। সো এখন কিন্তু আমাকে থার্ড কোনো অবজেক্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, নিজে কিছু ক্রিয়েটও করতে হচ্ছে না। প্রোটোটাইপকে জাস্ট কাজে লাগিয়ে, বিল্ট ইন প্রোটোটাইপকে কাজে লাগিয়ে আমরা এইভাবে প্রপার্টিকে চাইল্ডে মানে প্যারেন্ট থেকে চাইল্ডে প্রপার্টি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এটুকু তাহলে ক্লিয়ার আপনাদের কাছে আশা করি। এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এবার আরেকটু ডিটেল জানবো। ঠিক আছে, এবার আপনার আস্তে আস্তে মজা পাওয়া শুরু করবেন আর কি, যে আসলে কেন এত ঘুরিয়ে ফিরিয়ে আমি আনলাম, একটু একটু করে দেখাই। তো আমরা এখান থেকে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম,
তাতে আমরা তিনটা জিনিস, যদি আমি সামারি করি, তিনটা জিনিস আমরা শিখলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ কনস্ট্রাক্টর ফাংশন, মানে এই যে জিনিসটা, এইটাকে একটা কনস্ট্রাক্টর ফাংশনও বলা হয়। কারণ কি, সিম্পল, জটিল করে বোঝার কিছু নাই, কনস্ট্রাক্টর জটিল কিছু না। এটাকে কনস্ট্রাক্টর ফাংশন বলা হয় কারণ এই ফাংশনটার মাধ্যমে এই যে আমি একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করছি, এর কারণে এই ফাংশনটাকে কনস্ট্রাক্টর ফাংশন বলা হয়। জাভাস্ক্রিপ্টের সমস্ত ফাংশনই বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? কারণ সেই ফাংশন দিয়ে আমি আসলে একটা অবজেক্ট চাইলেই ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো এবং কনস্ট্রাক্টর ফাংশনের কনভেনশন হচ্ছে এই নামটাকে বড় হাতের ক্যামেল কেস দিয়ে লিখতে হয় আর কি। সো এটা যদি একটা কনস্ট্রাক্টর ফাংশন, সেটা আমরা জানলাম, ঠিক আছে? সেকেন্ড যেটা জিনিস জানলাম সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের মানে প্রোটোটাইপের মধ্যে কিভাবে মেথড অ্যাড করতে হয় সেটা আমরা জানলাম। এই যে এটা একটা কনস্ট্রাক্টর, সেটার প্রোটোটাইপের মধ্যে আমরা কিছু মেথড অ্যাড করেছি, সেটা আমরা আলটিমেটলি জানলাম, তাই না? থার্ড যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট, যে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে আমরা প্যারেন্টসের প্রপার্টিগুলোকে চাইল্ডে নিয়ে আসতে পারি, ইনহেরিট করতে পারি সেটা। এই তিনটা জিনিস সোফার আমরা জেনেছি। এখন এই পুরো যে কাজটা আমরা করলাম, আমাদের মেইন উদ্দেশ্যটা কি ছিল? আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে কমন মেথডগুলো, হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশনের সবগুলো ইনস্ট্যান্সের মধ্যে এই কমন মেথডগুলো শেয়ার করে দেওয়া, এটাই ছিল আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য, তাই না? যে এই যে কনস্ট্রাক্টর ফাংশনটা, তার যে মানে এই যে তার যে বিভিন্ন ইনস্ট্যান্স আমরা তৈরি করেছি, সাকিব, তামিম, এরকম আরও অনেক পার্সন আমি তৈরি করতে পারি। সো এই যে বিভিন্ন ইনস্ট্যান্স তৈরি করছি, এই ইনস্ট্যান্সগুলোর মধ্যে এই কমন মেথডগুলোকে শেয়ার করে দেওয়াটার জন্যই কিন্তু এত কিছু করলাম আমরা, তাই না? সো তাহলে এটা কিন্তু মানে মানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু এই মানে প্রোগ্রামিংয়ের নিয়ে যারা কাজ করেন, মানে নর্মাল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, যে আমি প্যারেন্টের এই যে একটা কনস্ট্রাক্টর ফাংশন, তার প্রপার্টিগুলোকে আমি চাইল্ডের মধ্যে মানে এই যে কমন মেথডগুলোকে আমি শেয়ার করব, এই জিনিসটা তো খুবই বেসিক একটা কনসেপ্ট। তাহলে এটা তো আরও সিম্পলার ওয়েতে কিছু একটা থাকার কথা, বিল্ট ইন আরও কিছু একটা থাকার কথা, হ্যাঁ? তো সেটা এখন আমরা দেখবো যে কি আছে আসলে জাভাস্ক্রিপ্টে। আছে, শর্টকাট আছে আরেকটা। সেটা কি? এই যে আমরা এখানে পার্সন যে এই যে ক্রিয়েট করেছিলাম একটা ইনস্ট্যান্স, আমরা জাভাস্ক্রিপ্টে নিউ কিওয়ার্ড দিয়ে এই একই কাজটা করতে পারতাম। যেমন আমি এখানে এই যে সাকিব পার্সন যেরকম ছিল না, আমরা এটাকে কপি করি, একই রকমভাবে আমি এরকমভাবেও জিনিসটাকে লিখতে পারতাম। হ্যাঁ, কি করছি? আমি একটা নিউ পার্সন তৈরি করছি সাকিব নামে, যার এজ হচ্ছে 35, মানে যা যা জিনিসগুলো পাস করতে হয় সেগুলো এখানে আছে। সো সোজা কথা হচ্ছে বাংলায় বললে যে আমি সাকিব নামে একটা নিউ পার্সন ক্রিয়েট করছি, তাই না? সো আপনারা বলতে পারেন তাহলে এই যে আপনি ক্রিয়েট করলেন, তাহলে আগের বারে তো জাস্ট ফাংশনটাকে ইনভোক করে দিয়েছিলেন, কল করে দিয়েছিলেন, কিন্তু এখানে এই নিউ করার কারণে কি এমন এক্সট্রা বেনিফিট পাচ্ছি? ওকে, কি বেনিফিট পাচ্ছি সেটা এখন আমি বলবো। সো ধরে নিলাম এইটাকে আমি নাম দিলাম, ধরলাম এটা একটু আলাদা নাম দিই, সাকিব পার্সন, নাম দিলাম উইথ, ধরলাম নিউ, আর এটার নাম দিলাম পার্সন উইথ নিউ। তাহলে এই যে জায়গাটায় এখানেও আমি তাহলে আরেকটা তৈরি করি, কপি করে নিয়ে আসি, পার্সন উইথ নিউ। ডিফারেন্সটা বোঝানোর জন্য এই কাজটা করছি আমি। পার্সন উইথ নিউ, কি ডিফারেন্স আছে দুইটার মধ্যে? ঠিক আছে, ডিফারেন্স একটা আছে। এই যে কনস্ট্রাক্টর ফাংশন যখন আমি বললাম, এখানে আমরা কিন্তু মেইনলি দুইটা কাজ করছি। একটা হচ্ছে আমরা এই যে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে মেইন অবজেক্টটা ক্রিয়েট করছি, এটা না হলে অবজেক্টই ক্রিয়েট হতো না। আর ফাইনালি আমরা অবজেক্টটাকে রিটার্ন করছি যেন আমি এটাকে ইউজ করতে পারি, তাই না? এই দুইটা মেইন কাজ করছি। যখন আমি এরকম নিউ কিওয়ার্ড দিয়ে লিখবো, তখন জাভাস্ক্রিপ্ট সবসময়ই প্রোগ্রামারের লাইফ ইজি করার চেষ্টা করে, ঠিক আছে? সো যখন আমি নিউ কিওয়ার্ড দিয়ে লিখবো, তখন জাস্ট এই কাজটাতেই, এই জায়গাটাতেই জাভাস্ক্রিপ্ট এই লাইনটাকে আমাদের লিখতে হবে না, এবং এই দুইটা লাইন আমাকে লিখতে হবে না। জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্টটা ধরে নিতে পারেন আপনি যে জাভাস্ক্রিপ্ট এটা আপনার জন্য লিখে দিচ্ছে। সো দুইটা লাইন আপনাকে কম লিখতে হচ্ছে। তাহলে কি বেনিফিট শুধু এটুকুই? শুধু এটুকুই শেষ না, জাভাস্ক্রিপ্ট এই দুইটা লাইন আপনাকে লেখার প্রয়োজন নাই বলছে। প্লাস সে যেটা করছে, এই যে আপনি সেক্ষেত্রে তো পার্সন ডট প্রোটোটাইপ হবে না, এক্ষেত্রে তাহলে হবে হচ্ছে পার্সন উইথ নিউ ডট প্রোটোটাইপ। ওকে, সো এই যে এই দুটো লাইন জাভাস্ক্রিপ্ট নিজে নিজেই লিখে নিচ্ছে। এবং তাহলে সেই ক্ষেত্রে কি সে, আমি যেমন এরকম লেট পার্সন, এটা তো আমার দেওয়া নাম, জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট তো পার্সন নাম তো সে জানে না। সে যেটা করে,
সে এখানে পার্সনের জায়গায় দিস নামে এটাকে নেমিং করে দিস দিয়ে, দিস THIS দিস এভাবেই সে করে, এবং এখানে পার্সনের জায়গায় সে দিস দেয়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমি যেমন এখানে লেট পার্সন আমি ধরে নিয়েছিলাম, জাভাস্ক্রিপ্ট জাস্ট এটাকে দিস নামে তৈরি করে। এটা মানে এখন পর্যন্ত যেটুকু বললাম এটা জাস্ট মাথার মধ্যে রাখেন যে সেম যখন আমি নর্মাল একটা ফাংশন এভাবে ইনভোক করে দিয়ে অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, তখন আমার জিনিসটা আমাকে ম্যানুয়ালি লেট পার্সন অবজেক্ট ক্রিয়েট এভাবে লিখতে হচ্ছিল, ঠিক আছে। কিন্তু যখন আমি এরকম জাস্ট একটা লাইন লিখে দিব নিউ পার্সন, হ্যাঁ, তখন এই দুইটা লাইন জাভাস্ক্রিপ্ট নিজেই লিখে নিবে। সো আমি ধরে নিতে পারি দুটা লেখা আছে, আমি জাস্ট এই দুটা লাইন লিখলেই হতো, আমি জাস্ট প্রপার্টি অ্যাসাইন করতে থাকবো। যারা একটু রিয়্যাক্ট বা এরকম প্রোগ্রাম মানে রিয়্যাক্টে যদি কেউ একটু টুকটাক কাজ শুরু করে থাকেন, তাহলে আপনারা অনেক সময় রিয়্যাক্টের যে কি বলবো যে প্রথম যে এটা পান, হ্যাঁ, সেখানে কিন্তু আপনারা দেখেন যে ওটাও কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন, এবং সেখানে কিন্তু এই আমরা ডাইরেক্ট এরকম লিখি, আমরা কিন্তু মানে এরকম করে অবজেক্ট ডট ক্রিয়েট এরকম কখনো লিখি না। আপনারা কি দেখেছেন এরকম করে অবজেক্ট ডট ক্রিয়েট এভাবে লিখতে? এভাবে কিন্তু আমরা লিখি না। সো বেসিক্যালি জিনিসটা এভাবেই কাজ করে। সে যেটা করে এটাকে দিস নামে এটাকে রিপ্লেস করে, সে নাম দেয় দিস এবং তার কাছে এটা দিস। সো তাহলে এখানে কি হবে, পার্সন ডট নেম হবে না, এখানে জাভাস্ক্রিপ্ট আসলে এটাকে দিস ডট নেম দিস ডট এজ এভাবে হবে। ওকে, সো তাহলে এইটুকু যেটুকু আমি বললাম এটুকু তো তাহলে ক্লিয়ার হলো এখন, যে যখন আমি নিউ দিয়ে লিখছি তখন আসলে এই দুটা লাইন আমাকে লিখতে হচ্ছে না, আমি ডাইরেক্ট দিস দিয়ে প্রপার্টি অ্যাক্সেস মানে যদি লিখে দিই তাহলে আমি প্রপার্টি অ্যাক্সেসও করতে পারবো। নতুন দিস ডট আমি চাইলে দিস ডট আরেকটাও দিতে পারি, দিস ডট কি বলবো, দিস ডট নেম এজ ধরলাম কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, দিস ডট কন্ট্যাক্ট নাম্বার, এরকম করে আমরা নিজেরাও আরেকটা প্রপার্টি এখানে অ্যাসাইন করতে পারি, হ্যাঁ, যে ধরলাম সামথিং। সো তার মানে এই যে পুরো এখন পর্যন্ত যেটুকু আমি বললাম, তাহলে আমার এটা তাহলে আমি মুছে দিচ্ছি এখন পার্সন উইথ নিউ, এটাকে আমি শুধু পার্সন করে দিচ্ছি, আর এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আমি শুধু পার্সন করে দিচ্ছি, নিউ পার্সন। দেখি কি হয়, এটা যে কাজ করে দেখানোর জন্য। ওয়ার্কিং সেম, আমি সাকিব ডট প্লে, আমার তো এখানে প্লে এগুলো ছিল, তো আমি এই যে কাজ করছে একইভাবে তামিমও কাজ করবে। সো তার মানে আমরা যখনই এরকম নিউ দিয়ে তার মানে আমরা এখন লিখতে পারবো। এখন আমার এই যে জার্নিটা, এই যে বললাম ফার্স্টে প্রথমে একদম নর্মালি ফাংশন কল করে এখন আমরা নিউ এসে ঠেকেছি, আমরা আসলে যেতে চাচ্ছি কোন জায়গায়, এটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে একটা টিউটোরিয়াল চলছে তো চলছেই ভাই, একটু কষ্ট করে দেখছেন বাট এটা কাজে দিবে, একটু সময় নিয়ে দেখছেন, দরকার হলে ব্রেক নিয়ে দেখেন, সমস্যা নাই, বাট প্লিজ দেখেন পুরোটা। কারণ এই জার্নিটা আপনি হয়তো আজকে একবার দেখে আপনাকে হয়তো আর একবার দেখতে হতে পারে, বা যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন আরেকবার দেখতে নাও হতে পারে, বাট এই যে স্টোরিটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কোনোদিন এই জিনিসগুলো আর ভুলবেন না, ঠিক আছে। যদি আপনি বিগিনার হন, জাভাস্ক্রিপ্ট দিয়ে লাইভ শুরু করেন, তাহলে তো আরও বলবো আমি ভালো, তাহলে আপনার মধ্যে কোনো কনফিউশনই থাকবে না, বরং যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসে তাদের প্রবলেম হয়। সো এই যে তার মানে কি আমরা সিম্পলি এবার এভাবে চিন্তা করতে পারবো যে যখনই আমি এই যে নিউ এর দিকে যাচ্ছি, নর্মাল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এভাবেই অবজেক্ট ক্রিয়েট করা হয়, হ্যাঁ, ক্লাস বেসড যে ল্যাঙ্গুয়েজগুলো নিউ সামথিং এভাবেই কিন্তু ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি আস্তে আস্তে। তার মানে আমরা এরপরে ল্যান্ড করব ক্লাসে, তার মানে জাভাস্ক্রিপ্ট এখন ক্লাসও সাপোর্ট করে। জাভাস্ক্রিপ্টকে কেন আসলে সবাই বলে না যে জাভাস্ক্রিপ্ট খুব দ্রুত চেঞ্জ হয়, পরিবর্তন হচ্ছে, জাভাস্ক্রিপ্ট আসলে পরিবর্তন হচ্ছে না, আমি বলবো জাভাস্ক্রিপ্ট ইভলভ হচ্ছে। জাভাস্ক্রিপ্ট গোয়ার তুমি করেনি, জাভাস্ক্রিপ্ট এক জায়গায় পড়ে থাকেনি, জাভাস্ক্রিপ্ট সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করেছে। কারণ জাভাস্ক্রিপ্টের দুর্বলতা ছিল কি, জাভাস্ক্রিপ্টের একটা দুর্বলতা আমি বলবো না, জাভাস্ক্রিপ্টের মানে এটা একটা প্রবলেম ছিল যে যারা সারা ওয়ার্ল্ডের প্রোগ্রামাররা তাদের ক্যারিয়ার শুরু করতো, তাদের লাইফ শুরু করতো, তাদের একাডেমিক লাইফ শুরু করতো সি জাভা এগুলো দিয়ে, সেগুলো সব একটা প্যাটার্ন ফলো করে, একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করে। বাট জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস নাই, তারপরে ইনহেরিটেন্স হয় প্রোটোটাইপের মাধ্যমে, এরকম যে উদ্ভট জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট কিন্তু আস্তে আস্তে সিনট্যাকটিক ব্যাপারগুলো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে ফেলার চেষ্টা করছে, যার কারণে বিভিন্ন ভার্সন আসে, ES6 ES5 ES6 ES7 এরকম আসতে থাকে, হ্যাঁ, এবং এই ভার্সনগুলো কি হয় স্ট্যান্ডার্ডগুলোকে সেট করে। তো এখন আমরা এরপরে দেখব যে যেহেতু নিউ পর্যন্ত গেছি, তাহলে ক্লাস হয়ে গেলেই কিন্তু আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যারা আছেন তাদের লাইফ ইজি হয়ে যায়। সো জাভাস্ক্রিপ্ট নিজেকে চেঞ্জ করে ফেলেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট যেটা আসলে ব্রাউজারে রান করে সেটা কিন্তু চেঞ্জ হয়নি। জাভাস্ক্রিপ্ট কিন্তু ইটসেলফ এখনো ক্লাস বোঝে না,
হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ক্লাস বোঝাতে হলে আসলে মাঝখানে মানে কিছু টুলস আমাদেরকে ইউজ করতে হয়, যে টুলসগুলো আসলে এটাকে কনভার্ট করে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে। ব্রাউজার কিন্তু এভাবে বোঝে না আসলে। ঠিক আছে? যেমন মানে আমরা যে বিভিন্ন ES6 এর লেট কনস এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট বোঝে না। জাভাস্ক্রিপ্ট কিন্তু ভারী বোঝে। সো এটাই আমি বলতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টে প্রতিটা জিনিস সিনট্যাকটিক্যালি চেঞ্জ করছে জাভাস্ক্রিপ্ট, নিজে নিজে চেঞ্জ হচ্ছে যেন অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষজন এটাকে ইউজ করতে পারে। যার কারণে জাভাস্ক্রিপ্টের ব্যাপকতা বাড়ছে, মানুষ জাভাস্ক্রিপ্টকে আরও বেশি ইউজ করছে। হ্যাঁ, কারণ জাভাস্ক্রিপ্ট সবাইকেই টার্গেট করতে পারছে এখন। যারা নতুন আসছে তারা তো পাচ্ছেই, আর যারা আসলে মানে পুরাতন যারা অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করতো তারাও কিন্তু জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারছে। এবং এই যে পুরো জিনিসটা বললাম, এই ব্যাপারে প্রোটোটাইপ একটা বিশেষ ভূমিকা পালন করছে, কারণ জাভাস্ক্রিপ্টের যেহেতু ক্লাস ছিল না, প্রোটোটাইপ ছিল। সো প্রোটোটাইপের উপরে বেস করেই কিন্তু এই ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে। ঠিক আছে? সো যার কারণে প্রোটোটাইপ সিম্পল একটা ডেসক্রিপশনটা বা ডেফিনেশনটা আমি খুব সিম্পল দিয়েছি, বাট এটার ইম্প্যাক্টটা অনেক বেশি। এই কারণে জাভাস্ক্রিপ্টকে প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে আমার ফাউন্ডেশনই হচ্ছে প্রোটোটাইপ। ঠিক আছে? সো এবার তাহলে আমরা এটাকে পুরাটা ক্লাসে কনভার্ট করে ফেলি। আমাদের খুবই চিরপরিচিত ক্লাস ফরম্যাট, যেটা করলে আমাদের এই যে এরকম প্রোটোটাইপ এরকমভাবে লিখতে হবে না। সো আমাদের আসলে ক্লাসটা ইন্ট্রোডিউস হয়েছে জাভাস্ক্রিপ্টে ES6 থেকে, যেটাকে আমরা ES 2015ও বলি, মানে 2015-র পর থেকে ক্লাস কিওয়ার্ডটাও এখন জাভাস্ক্রিপ্টে ইউজ করা যায়। ঠিক আছে? সো যার কারণে যারা ক্লাস বেসড ল্যাঙ্গুয়েজ থেকে আসেন তাদেরও এখন আর কোনো প্রবলেম হয় না, তারা ওই একই সিনট্যাক্স লিখে তারা জাভাস্ক্রিপ্টকে রান করতে পারেন। হ্যাঁ, সো এখন খুব ভালো লাগে তাদের আর কি। তো আসেন আমরা এটাকে, যেটা লিখলাম আমরা, সেটাকে আমরা এখন কিভাবে ক্লাসে কনভার্ট করি ওটা দেখা যাক। তো আমি আমার এটাকে একটু জুম আউট করছি, পাশাপাশি যেন লিখতে পারি। এখানে আমি জাস্ট কি করলাম, এই যে বলেছিলাম যে এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। তো আমরা জানি ক্লাসের একটা কনস্ট্রাক্টর ফাংশন থাকে, তাই না? সো আমরা এটাকে নাম দিলাম ক্লাস পার্সন, এটার মতোই। তারপরে আমরা কি করলাম, এর মধ্যে একটা কনস্ট্রাক্টর ফাংশন থাকে, রাইট? সো কনস্ট্রাক্টর ফাংশন, সে বেসিক্যালি নেম আর এজ দুইটা প্যারামিটার রিসিভ করে, এবং দিস ডট নেম ইজ ইকুয়াল টু সে নেম দেয়, দিস ডট এজ ইজ ইকুয়াল টু সে এজ দেয়। এটা গেল আমার কনস্ট্রাক্টর ফাংশন। আর এই যে প্রোটোটাইপের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি জাস্ট ক্লাসের প্রপার্টি হিসাবে লিখে দিতে পারি। ইট হচ্ছে একটা ফাংশন। সো এটা হবে, আমি কপি করে নিয়ে চলে আসি। আসলে তিনটা ফাংশনই কপি করি। সো এটা তো এবার তো আর কমা হবে না, ভুল কি করলাম, ইট স্লিপ প্লে, তিনটা অবজেক্ট আমি দিলাম। তারপরে হচ্ছে আমার ক্লাস শেষ হয়ে গেল, ক্লাসের কাজ শেষ। প্লে এর মধ্যে কনসোল ডট লগ ছিল, এটা মিস করেছি, এটা দিলাম, শেষ, আমার ক্লাস হয়ে গেল। ফাইনালি এই জিনিসগুলো তো সেমই থাকবে। সেই জিনিসগুলো নিয়ে আসলাম। এবার আমরা জাস্ট ডান পাশে যেটা লিখেছি এটাকে কাট করে আমি আমার মেইন উইন্ডোতে নিয়ে চলে আসলাম। জুম করি, ওকে, রান করি। কোনো একটা জায়গায় আমি ভুল করেছি, সরি, কমা দিয়ে রেখেছি। কমা, এটা তো অবজেক্ট না, ক্লাস। সো এখানে জাস্ট মেথড আকারে থাকবে এই। সো একই আউটপুট আসছে। সো তাহলে আমাদের কিভাবে আমরা এই যে প্রোটোটাইপ থেকে ক্লাস সিনট্যাক্সে আমরা কনভার্ট হয়ে গেলাম সেটা আমি দেখালাম। ঠিক আছে? সো তাহলে আমরা প্রোটোটাইপ বুঝতে গিয়ে আমরা কত কিছু জানলাম। আমরা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তিনভাবে আমরা দেখলাম, ফাংশন দিয়ে, অবজেক্ট ডট ক্রিয়েট দিয়ে, নিউ দিয়ে, ফাইনালি আমরা প্রোটোটাইপ থেকে বের হয়ে এসে আমরা পুরো আমাদের কোডটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ক্লাসের মতো করে আমরা নিয়ে চলে আসলাম। ঠিক আছে? সো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে প্রোটোটাইপের ফান্ডামেন্টাল ব্যাপারটা, যে প্রোটোটাইপ কিভাবে কাজ করে। এবার আমরা একটু যেটা দেখাবো সেটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, একটু অপশনাল, বাট আমি একটু দেখাতে চাই এটা, তাহলে আপনারা একদম রিয়েল আরেকটা ফিল পাবেন আর কি, একটা রিয়েল একটা এক্সাম্পল দেখে। আমরা আমাদের এই অনেকক্ষণ ধরে করা বোরিং এক্সাম্পলটা থেকে বের হয়ে আসি। আমি একটু জুম করি। আচ্ছা, আমরা যখন জাভাস্ক্রিপ্টে অ্যারে তৈরি করি, হ্যাঁ, তখন কি করি আমরা? এরকম দেখি না, যেমন লেট পার্সনস ইজ ইকুয়াল টু অ্যাড, এইভাবে লিখি না? কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান, এটা। সো এই যে চেহারাটা, এটারই একটা সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ,
কারণ এই যে নিউ অ্যারে বারবার লেখা মানে প্রবলেমেটিক বলে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এরকম একটা সিনট্যাকটিক সুগার দেয় যে তুমি চাইলে এটাকে এরকম ছোট ফরম্যাটেও লিখতে পারো, কারণ অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজে এইভাবে লেখা যায়, দ্যাটস ওয়াই, জাস্ট আমাদের ইজ অফ ইউজের জন্য। সো আমরা এইভাবে লিখি না, আমরা এইভাবেই লিখি। কিন্তু চিন্তা করার জন্য আমি এখন এভাবেই একটু বলবো, তাহলে আমাদের আগের এক্সাম্পলের সাথে আপনারা মেলাতে পারবেন। খেয়াল করেন আমাদের আগের এক্সাম্পলে নিউ পার্সন, আমরা এভাবে একটা নতুন পার্সন ইনিশিয়েট করেছিলাম। তাহলে এখানে আমরা কি করছি, সেম আগের মতোই আমরা বড় হাতের অ্যারে মানে এই জিনিসটার একটা নিউ ভার্সন ইনিশিয়েট করছি এবং সেটাকে পার্সনের মধ্যে দিচ্ছি, তাতে একটা নতুন পার্সন অ্যারে তৈরি হচ্ছে, তাই না? আমরা যখন অ্যারেতে কোনো বিভিন্ন প্রপার্টি অ্যাক্সেস করি না, এরকম হলে আমরা কিন্তু এখন দেওয়ার পরে পার্সনস ডট পুশ এটার মধ্যে আমরা সাকিব এটাকে কিন্তু দিয়ে দিতে পারি, এবং তারপরে কনসোল ডট লগ যদি আমি পার্সনস করি তাহলে কিন্তু আমি একটা অ্যারের মধ্যে সাকিবকে পাচ্ছি, রাইট? এরপরে তার মানে এই যে এই পুশ মেথডটা কোত্থেকে পেলো, কারণ এটা তো আমার নিজের ক্রিয়েট করা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, একটা নিজের ক্রিয়েট করা একটা অ্যারে। সো এই পুশ মেথডগুলো আসে কোত্থেকে? আমাদের যদি আগের আপনারা পার্সনের কথা চিন্তা করে থাকেন, আমরা বলেছিলাম যে প্রোটোটাইপের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে চাইল্ড নিয়ে আসে, এখানে চাইল্ডকে পার্সনস আর প্যারেন্টকে যে নিউ এই যে বড় হাতের অ্যারে। আমরা যদি এই অ্যারেটাকে কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ করি, তাহলে কি পাই? ডিআইআর করি, এই যে এটার মধ্যে একটা প্রোটোটাইপ পাচ্ছি আমরা, রাইট? সো আমরা কনসোল ডট লগ, তাহলে একবার একটু দেখতে সুবিধা হবে, অ্যারে ডট প্রোটোটাইপ এটা দেই। খেয়াল করেন এই যে আমাদের একটু আগে পুশ ইউজ করেছিলাম না, পুশ কিন্তু এখানে আছে, খুঁজলেই পাবেন, কই এই যে পুশ, ঠিক আছে? সো তার মানে ঠিক আমাদের আগের এক্সাম্পলের সাথে কিন্তু মিলে যাচ্ছে, এক্স্যাক্ট সেম। আমার প্রোটোটাইপ আমি বলেছিলাম যে এই যে পার্সনের প্রোটোটাইপের মধ্যে আমরা যে মেথডগুলো রেখেছিলাম না, সেই মেথডগুলোকে কিন্তু আমি চাইল্ড থেকে অ্যাক্সেস করতে পারতাম, তাই না? এখানেও কিন্তু তাই হচ্ছে। এই যে অ্যারে এ কিন্তু আমার প্যারেন্ট, তার প্রোটোটাইপের মধ্যে এই জিনিসগুলো আছে, এই মেথডগুলো আছে, দ্যাটস ওয়াই চাইল্ড হিসাবে আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারছি। সো এই জিনিসটা আমি বলে রাখলাম, তাতে আপনাদের কাছে এখন খুব মিলে যাবে জিনিসটা। আপনাদের আশা করি এটা দেখে আরও মাথাটা ক্লিয়ার হলো যে কিভাবে আমরা আসলে প্রোটোটাইপ, আসলে যে আমরা এই যে কাজগুলো করি, হ্যাঁ, আমরা অনেক বিল্ট ইন মনে করি যে আরে এটা তো বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট, এটা ডট দিয়ে পুশ লিখলেই জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কিভাবে কাজ করে? এটা করে আসলে প্রোটোটাইপের কারণে, ঠিক আছে? সো এই যে তার মানে কি? তার মানে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি কোনো একটা অবজেক্ট থেকে, তখন সে আসলে তার প্যারেন্টের যে প্যারেন্টের মধ্যে যে প্রপার্টি মেথড যা আছে সব কিছুকে সে ইনহেরিট করছে, নিয়ে আসছে, এবং সেটাকে তার অ্যাক্সেস থাকছে, এবং শুধু তাই না, তারও চাইল্ডও কিন্তু আসলে এগুলোকে অ্যাক্সেস করতে পারে যদি আমি এভাবে ক্রিয়েট করতে চাই। সো এটাকে আসলে এই জন্য প্রোটোটাইপ চেইনও বলা হয়। সো চেইন মানে সিম্পল ব্যাপার, যে আমি এর আগে আমরা ক্লোজার দেখতে গিয়েও দেখেছি যে একটা চেইন থাকে, ওরকমই একটা ব্যাপার চিন্তা করতে পারেন যে প্রোটোটাইপেরও একটা চেইন থাকে, যে এরকম প্যারেন্ট চাইল্ড রিলেশন যদি আমি আরও চাইল্ড ক্রিয়েট করতে থাকি তাহলে একটা সার্টেন টাইম পরে মানে সবার মধ্যেই কিন্তু এই জিনিসটা যেতে থাকে। সো তার মানে এই যে আমরা নিউ অ্যারে লিখি বা এরকম করে যদি আমি নিউ অবজেক্টও ক্রিয়েট করি, সেটাও সেমভাবেই কাজ করবে। সো জাভাস্ক্রিপ্টের দুনিয়ায় অবজেক্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, অবজেক্ট ছাড়া জাভাস্ক্রিপ্ট আসলে মানে অবজেক্ট নিয়ে কাজ করাটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে সত্যি বলবো ম্যাক্সিমাম কাজ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দিয়েই করে, এবং অবজেক্টের পরেই আসে আসলে অবজেক্ট বোঝার পরেই আসে হচ্ছে প্রোটোটাইপ। সো প্রোটোটাইপ যদি জানা থাকে তাহলে আপনি জাভাস্ক্রিপ্টে সত্যি কথা বলতে বস লেভেলে চলে যাবেন, যদি আপনার এই প্রোটোটাইপের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে আমি কিন্তু আসলে একদিনে, হ্যাঁ, এই যে আজকে আমি আপনাদেরকে যেগুলো বলছি, হ্যাঁ, এগুলো কিন্তু আমার একদিনে বুঝে ফেলা জিনিস না। হ্যাঁ, আমি কিন্তু 10-12 বছর ধরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক বছর ধরে, কিন্তু আমি এই যে জাভাস্ক্রিপ্টের এই বিউটিফুল জিনিসগুলো কিন্তু কখনো এতটা ডিগ করে করা শুরু করেছি কিন্তু একদম শুরুতে না, 5-6 বছর কাজ করার পরে কিন্তু আমি এই জিনিসগুলো ডিগ করা শুরু করেছি, ঠিক আছে? কারণ কি, আমি প্রয়োজন মনে করেছি যে জাভাস্ক্রিপ্টকে আসলে ডিগ করা প্রয়োজন, কারণ যখন শুরু করেছিলাম তখন জাভাস্ক্রিপ্টকে ওই যে বললাম যে ডার্টি ল্যাঙ্গুয়েজ বলা হয়, ন্যাস্টি ল্যাঙ্গুয়েজ বলা হয়, অনেক কিছু বলা হতো, বাট জাভাস্ক্রিপ্ট আসলে সবাইকে অবাক করেছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আমাদের সবাইকে বাধ্য করেছে তাকে ইউজ করতে। প্রথম কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যে মানে ওয়েবের ল্যাঙ্গুয়েজই হচ্ছে জাভাস্ক্রিপ্ট,
মানে যে কোনো ওয়েবসাইটে আজকাল জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েবসাইট কল্পনাই করা যায় না। শুধু তাই না, এখন তো জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইডে অন্যান্য সমস্ত জায়গায় আছে, সেটা যদিও ডিফারেন্ট টপিক। বাট যেটা আমি মানে আমার কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে এটা, যে জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি আপনারা জাভাস্ক্রিপ্ট দুনিয়ায় যদি আপনারা থাকতে চান, কাজ করতে চান, তাহলে আপনাদেরকে অনেকটা ডাক্তারের মতো হতে হবে, যে ডাক্তারদের বিভিন্ন ওষুধের সাথে কিন্তু নিজেকে কন্টিনিউয়াসলি তাদেরকে আপডেটেড থাকতে হয়। জাভাস্ক্রিপ্টও তাই। জাভাস্ক্রিপ্ট কিন্তু খুবই 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 ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ। আমার বাইবেল একটা লেখা আছে, আমি সেই বাইবেল নিয়েই পড়ে থাকবো সারা জীবন। জাভাস্ক্রিপ্ট তা না, জাভাস্ক্রিপ্ট আজকে যা আছে কালকে কি থাকবে তার কোনো গ্যারান্টি নেই। জাভাস্ক্রিপ্টের এই সিনট্যাকটিক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কিন্তু তার জায়গাতেই আছে। যাই হচ্ছে সেটা কিন্তু যে সিনট্যাকটিক্যাল ব্যাপার হচ্ছে, লাইক এই যে আমি একটু আগে বললাম নিউ অ্যারে, এইটাকে এরকম অ্যারে দিয়ে লেখা হয়েছে, রাইট? জাস্ট সিনট্যাকটিক ব্যাপারগুলোকে আরও অন্যান্য যেসব নোন ল্যাঙ্গুয়েজগুলো সেই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজগুলোর মতো করে করার জন্য এই কাজটা করা হচ্ছে, ঠিক আছে? আর কিছুই না। কিন্তু এটা মনে রাখবেন যে আজকে যা দেখছেন কালকে সেটা সারা জীবন এরকমই থাকবে, তাও নাও থাকতে পারে। জাভাস্ক্রিপ্ট খুবই ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমি বলবো এটা খুবই চ্যালেঞ্জিং একটা ল্যাঙ্গুয়েজ। সো যদি একবার মজা পেয়ে যান, একবার ভালো লেগে যায়, তাহলে আসলে এটাকে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ বলে মনে হবে। আর যদি এরকম স্কিপ করে করে আমরা আগাই, অনেকেই খুব স্কিপ করে দ্রুত আগায় যায়, বা অনেকে মনে করে যে, বা অনেকে খুব শর্টকাট ফলো করে, হ্যাঁ, অনেক টিউটোরিয়াল পাওয়া যায় আজকাল, যেখানে আসলে মানে মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে আপনাকে একদিনে ওয়েব ডেভেলপার বানায় দিব, 7 দিনে ওয়েব ডেভেলপার বানায় দিব। আমাকে এগুলো বলে কোনো লাভ হবে না, এটা আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। এভাবে আমাকে বলে কোনো লাভ হবে না। এটা আপনারা আসলে অনেক লাকি। আমরা যারা মানে আমরা যখন প্রোগ্রামিং শিখেছি একটা একটা করে, তখন আমাদেরকে আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। আপনারা তখন ইন্টারনেটের অ্যাক্সেস পান, আমরা যখন প্রোগ্রামিং শিখেছি তখন কোনো ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না। জাভাস্ক্রিপ্ট এই ধরনের জিনিসপাতি আমার প্রফেশনাল লাইফে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেছি তার কোনোটাই আমাকে একাডেমিক ক্যারিয়ারে শেখানো হয়নি। তাহলে সেগুলো আমি শিখেছি কী করে? আমার স্টাডির মাধ্যমে। ইন্টারনেটে আমরা কিন্তু পেতাম না, আমরা বাংলা বই কিনতাম, আমি ভালো ইংরেজিও বুঝতাম না একটা সময়, তো তখন আমাকে বাংলা বইও পড়তে হয়েছে। সো অনেক কষ্ট করে আসলে কিন্তু একদিনে হয়ে যায় নাই। সো অনেকেই আমি দেখেছি আমার চ্যানেলে বা আমার পেজে, সেখানে কিন্তু কমেন্ট করছে যে অনেকেই ভাই অনেক টাকা চায়, শেষ পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত কোনো কাজ হয় না, ধোকা খেয়ে যাই। না ভাই, ধোকা কেউ আপনাকে দিচ্ছে না, আপনি নিজেকেই নিজে ধোকা দিচ্ছেন। আপনার যদি একটা জিনিস শিখতে 5 দিন বেশি লাগে, প্লিজ তারপরেও ওই জিনিসটা শেখেন। কিন্তু 5 দিনে পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখাই ফেলবে এরকম শর্টকাট রাস্তা দেখলে সেখান থেকে দূরে থাকেন, এটা আমার রিকোয়েস্ট। তাতে আপনি 2-একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, 2-একটা ওয়েবসাইট বানিয়ে ওই যে 2000 টাকায় ওয়েবসাইট, 3000 টাকায় ওয়েবসাইট এরকম হয়ে যাবে, ঠিক আছে? বাট আপনি কোনো ভালো প্রোগ্রামার হতে পারবেন না। সো আপনি আগে ঠিক করেন যে আপনার আসলে গোলটা কি, ঠিক আছে? চাকরি করব নাকি কি করব এটা নিয়ে ভাবাটা যখন প্রোগ্রামিং শিখবেন, হ্যাঁ, তখন একটু ভুলে যাবেন। কারণ প্রোগ্রামিং একটা সাধনার মতো, এটা এতটা ইজি না। প্রোগ্রামিংকে যদি আপনি ভালো না বাসেন, প্রোগ্রামিং করে যদি আপনার মজা না লাগে, প্রোগ্রামিং করে যদি আপনি এনজয় না করতে পারেন, তাহলে আসলে প্রোগ্রামিংয়ের ক্যারিয়ার আসলে সেখানেই থামিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সো আজকে আমি অনেকগুলো হার্শ কথা বললাম, আপনার কাছে হার্শ বলে মনে হতে পারে, বাট এটাই বাস্তব কথা, যে কখনোই কোনোদিনও কাউকে মানে আপনি কেন প্রোগ্রামিং বুঝতে পারছেন না, রিসোর্সের অভাব, এই কথাটা বলবেন না প্লিজ। কারণ এখনকার দিনে রিসোর্সের কোনো অভাব নাই। মানে এই কথাটা আসলে খুবই মানে আমাকে খুব হার্ট করে, কারণ আমরা জানি রিসোর্সের অভাব কাকে বলে, ঠিক আছে? সো প্লিজ, অনেক রিসোর্স আছে, এবং সবচেয়ে বড় কথা এখন ওপেন সোর্সের দুনিয়া, ঠিক আছে? আপনারা সব কিছুই প্রায় ফ্রি পাচ্ছেন, অনেক কিছুই ফ্রি পাচ্ছেন। ইনফ্যাক্ট আমাদের মানে দেশে মানে কারেন্টলি ইন্টারনেটের অ্যাক্সেসের মানে খুবই অনেক উন্নতি হয়েছে। সো সব কিছু মিলায় আমার কিন্তু ইনফরমেশন অ্যাক্সেস অনেক ইজি হয়ে গেছে। সো প্রোগ্রামিং একটু দয়া করে সময় নিয়ে করেন প্লিজ, জাম্প করবেন না, স্কিপ করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আশা করি সবাই ভালো থাকবেন, এবং আজকের যেটা আমি টিউটোরিয়ালটা করলাম সেটা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি টাইম। আমি চেষ্টা করি কিন্তু সবসময় খুব দ্রুত অ্যান্সার দেওয়ার, এবং ফিউচারেও সেটা কন্টিনিউ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।